হ্যালো ফ্রেন্ডস, সকাল সকাল একদম কেনাকাটা দিয়েই আজকের ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে মামাকে খাইয়ে ফ্রেশ করিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি কাকার সঙ্গে পাড়ারই একটা দোকানে। আর এখান থেকে কিন্তু আমাদের বেশ কিছু কেনাকাটাও কমপ্লিট হয়ে গেছে। ভাই এদিকে একটা জুতো দেখছিল, ও তো নিজে নিজে কোনো রকম ডিসিশন নিতেই পারছিল না, তাই আমাকে বলছিল দিদি তুমি যেটা পছন্দ করে দেবে আমি সেটাই নেব। এখান থেকে ও কেটু নেওয়ার জন্যই এসেছিল, তবে কেটু এখানে এই যে একটাই তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে, তবে এই যে নিচের শোলটা হলুদ কালার জন্য একদমই বাজে লাগছিল, তাই ভাইকে বললাম একদম স্লিপারের মধ্যেই আপাতত একটা নিয়ে নাও। তো সেটাই কিন্তু লাস্ট পর্যন্ত নেওয়া হয়েছে। জুতো কেনা কমপ্লিট, আর একদম ভিডিওর শুরুতেই তোমরা দেখতে পেলে বেশ কিছু জামা কাপড়ও আমাদের কেনাকাটা হয়ে গেছে। কিছুদিন আগেই ব্লগে তোমাদেরকে বলেছিলাম তৃষার ঠাম্মা মারা গেছে, মানে আমার দিদির শাশুড়ি মা, তো সেখানেই আমাদের যাওয়া রয়েছে। আর এটা বাবার বাড়ির তরফ থেকে বাড়িতে সবার জন্য জামা কাপড় নেওয়া হচ্ছে, মানে 4 4 8 জন 9 জনের জন্য। তো সেই সব জামা কাপড় কাকা তো একা কিনতে পারবে না, তৃষা, তানু, দিদি, জামাইবাবু, দিদির যা, দেওর, তার দুটো ছেলে, মশাই, তো সবার জন্য কেনাকাটা কিন্তু আমি করে আর কি দিলাম, মানে পছন্দ করে দিলাম। আর আমরা যে যাব আমাদের তরফ থেকে তো গিফট রয়েছেই, তো সেগুলো আমার আগেই কেনা হয়ে গেছে, মানে ওইগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখাতেও পারিনি। যাই হোক, দুটো শাড়ি নিয়েছিলাম দিদির জন্য আর দিদির জায়ের জন্য, ভিডিও শুরুতেই বলে দিলাম। তো আমরা যাব একটু পরে, মানে দুপুরের পরে পরে, আর কাকা বাবার বাড়ি থেকে আরও যারা যাবে তারা কিন্তু সকাল সকালেই বেরিয়ে যাবে। সবার কেনাকাটা করতে করতে এতটাই লেট হয়ে গেল, লাস্ট পর্যন্ত আমি নিজের জন্যই কিছু কিনতে পারলাম না। ভেবেছিলাম যে কিছু একটা পছন্দ হলে নিয়ে নেব, তবে সেই সময়টাই ছিল না। মেয়ের অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গেছিলো, বাড়িতে গিয়ে ওকে ঘুম পাড়াবো। আর দেখো ভাই এই জুতোটা কিন্তু নিয়েছে। এখানে বসো, এখানে বসো, বুঝে বুঝে বুঝে, আমি কথা বলি, বসো বসো, ইয়েস। ওকে ধরো মাঝখানে, ওটা চাপড়াগুলো আসবে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। তবে সকাল থেকে এতটাই ব্যস্ততার মধ্যে আজকে সময়টা কেটেছে, কোথাও একটা বেরোবো মানে বুঝতেই পারছো তার আগে পুরো ঝড় শুরু হয়ে যায়। 3 দিন আগে থেকে ব্যাগপত্র গুছিয়ে রাখছি, যখন যেটা মনে পড়ছে ব্যাগে রাখছি, কারণ এই যে ছোটো বাচ্চা নিয়ে যাব, কখন কোনটা প্রয়োজন পড়বে, যদি ভুল করে যাওয়ার সময় ভুলে যাই কিছু একটা নিতে। এই দেখো জুতোটা খুলে ফেলছে, দেখো মাম্মা আজকে জুতো পরেছে, কীভাবে দেখাবো ওকে, একটু ধরো তো। জুতোটা খোলার জন্য পাগল হয়ে যাচ্ছে, দেখো মুখ কেমন করে আছে, ওর একটু ভালো লাগছে না। খুলে দাও, খুলে দাও, বন্ধ করে দাও। তো এখন এই যে বাড়ির সামনে একটু দাঁড়িয়েছি, এখান থেকে মা যাবে, খুলে দিচ্ছি, খুলে কইলে ও ও ও ও ও হাত খাচ্ছ কেন তুমি, দুষ্টু মেয়ের মতো? অবস্থা দেখেছো, অবস্থা। ফাইনালি অনেক যুদ্ধ করার পর বেলা 2টোর সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর আমি ভেবেছিলাম একটা শাড়ি পরেই যাব, কিন্তু এই গরমে বাচ্চা নিয়ে গাড়ির মধ্যে অনেকটা দূর যেতে হবে, তাই জন্য আর শাড়ি পরার রিস্ক নিলাম না। আর একটু সকাল সকালে যেতে চেয়েছিলাম, কিন্তু ইমার্জেন্সি তোমার দাদাভাইকে আজকেও কাজে যেতে হয়েছিল। ও দুপুরবেলা 1টার সময় বাড়িতে এসেছে হাফ টাইমে, তারপর কিন্তু আমরা রেডি হয়ে বেরিয়েছি। গান বাবার গান উঠে গেছে। বলো 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 বাবা, বলো বলো তো।
বাবা ডাকে আর মুখে লাগবে, মুখে ব্যথা লাগবে মা। বাবা গাড়ি চালাচ্ছে। হ্যাঁ তুমি থাকো, দিদুনের কাছে থাকো। পড়ে যাবে, এই দেখো মাথার উপর দিয়ে রাখলো। কোথায় যাচ্ছি আমরা? দিদি বাড়ি যাচ্ছি, তাই না? দিদি বাড়ি যাচ্ছি। ভালো করে ধরো, নিচে নিচে নামো, পেটে চাপ লাগে। প্রায় 2 ঘন্টা জার্নি করার পর আমরা কিন্তু পৌঁছে গেছি আশানগর ভীমপুর দিদি বাড়িতে। ভেবেছিলাম সকাল সকাল আসবো, সবার সঙ্গে সুন্দরভাবে সময় কাটাবো এবং সুন্দর সুন্দর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আমাদের আসতেই অনেকটা লেট। আমরা 4:30টার দিকে এখানে ঢুকেছি আর 6:30টার দিকে এখান থেকে বেরিয়ে গেছি। ওই 2 ঘন্টার জন্য এসেছি, 2 থেকে 2.5 ঘন্টা জার্নি করে, বুঝতে পারছো? আর সাথে রয়েছে ছোট্ট একটা পুচকু বেবি, যাকে নিয়ে তো পুরো নাজেহাল অবস্থা। তোমাদের দাদাভাই সকালবেলা গেছে কাজে, এবার কাজের থেকে দুপুরে ফিরেছে, তারপর থেকে তো ওর মুখের দিকে তাকানোই যাচ্ছে না। তার সঙ্গে আবার 2 ঘন্টা ড্রাইভ করে এসেছে। আবার এখানে আসার পর এত বেশি গরম, ওর গা থেকে পুরো ঝরঝর করে শুধু জল ঝরছে। এবং মেয়ে এমন ঝামেলা শুরু করেছে, শুধু বাবা আর মায়ের কোল ছাড়া কারো কোলে থাকছে না। এখানে আমার মা, কাকিমা, তৃষা, দিদি, জামাইবাবু সবাই রয়েছে, সবাই উঠছে না, কিন্তু ও কারো কোলে যাবে না। আর একটা অনুষ্ঠান বাড়িতে যে দেখে সেই কোলে নিতে চায়, ও আরও বেশি কান্না করছে। তো যাই হোক, গরমের পরিমাণটাও অনেক বেশি ছিল, হয়তো সেই জন্যই ওর শরীরটা খারাপ লাগছিল বা ওর ভালো লাগছিল না, কমফোর্টেবল হচ্ছিল না। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে যাওয়া যায়, কারণ একটা অনুষ্ঠান বাড়িতে কেউ সেভাবে টাইম দিতেও পারবে না, আর সেটা সম্ভবও নয়। অতএব ছোটো বাচ্চাকে বেশি কষ্ট দিয়ে লাভ নেই। আর কিছু কিছু জায়গা এমনই হয় না, যেখানে যেতেই হয়। তো এখানে আসার ছিল, সেই জন্যই আর কি আসতে হয়েছে। হ্যাঁ, তোমার দাদাভাই আসলেই আসতে পারতো, আমি না আসতেলেও হতো, কিন্তু আমাকে ছাড়া ও আবার আসবে না, ব্যাপারটা এরকম। তো যাই হোক, এর আগে ও একা এসে একদিন ফল দিয়ে গেছে, সেই দিন কিন্তু আমি আর আসিনি, তাই আজকে আমি ওর সঙ্গে এসেছি। ওই তোমার দাদাভাইকে বললাম আগে তুমি খাওয়া দাওয়া করে নাও, তো খাওয়া দাওয়া করার পর কিন্তু মেয়েকে কোলে নিয়েছিল, আর তখন আমি খাওয়া দাওয়া করতে বসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে আর কাউকে সেভাবে দেখাতে পারিনি। এই যে বাবার বাড়ি থেকে যারা এসেছিলো, কাকিমা, কাকা, তারপরে পিসি পিসামশাইরাও সব চলে গেছে আমাদের ওই বাড়িতে, মানে ওই একই গাড়িতে সবাই আমাদের বাড়িতে আবার এসেছিলো। আর তখন রিজু ভাই কাঁধে ব্যাগ নিয়ে বাড়িতে চলে যাবে, সেই মুহূর্তে আমি বলেছি একটা জাস্ট ভিডিও ক্লিপ তুলে দে। তো তাই কিন্তু রিজু ওই ভিডিও ক্লিপটা তুলে দিয়েছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে জামাইবাবু বসে রয়েছে, আর আমরা কিন্তু খাওয়ার জন্য বসেছিলাম, এই যে ওয়েট করছিলাম, ওই সাইডে দিচ্ছিল, তাই আমাদের একটু দিতে লেট হচ্ছিলো। যে আমি পাশে বসেছে তানু, আর আমার সামনে মা, তৃষা, আমরা সবাই এক টেবিলে খেতে বসেছিলাম। এই যে দেখো তৃষা আর মা খেতে খেতে কী সব গল্প করছিল, তাই জন্য অনেক হাসাহাসি হচ্ছিলো। আর এইদিকে রয়েছে এই যে আমাদের তানু, আর পাশে রয়েছি আমি। তো খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো হয়েছিল, মানে রান্নাবান্না যারা খেয়েছে সবাই বলেছে ভালোই হয়েছে। 1,500 লোকের আয়োজন, রান্নাবান্না কেমন হতে পারে বলো? সেই তুলনায় অনেক বেশি ভালো হয়েছে। আর এত গরমে ভালো হলেও মানে কোনো কিছু আর ভালো লাগছিল না। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা আর একদমই দাঁড়াইনি, সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছিলাম বাড়িতে। আর তার মধ্যে মামাকে আবার একবার একটু খাইয়েও নিয়েছিলাম। আর আসার পথে ও গাড়িতে বলতে পারো বেশিরভাগ টাইমটা ঘুমাতে ঘুমাতেই এসেছে। তো চলে এসেছি একদম বেথুয়া আমাদের এই কসমো বাজারে, কারণ এই যে কিছুদিন আগে, ওই মোটামুটি 2 থেকে 3 দিন আগে একবার গেছিলাম, তোমরা দেখেছো। সেই দিন ওর জন্য একটা প্যান্ট এনেছিলাম, তো সেই প্যান্ট ওর ছোট হয়ে গেছে। ওই বাজারে দোকানে গিয়ে তো আর পরিয়ে দেখা হয়নি, বাড়ি এসে দেখি প্যান্টটা একটু ছোট ছোট। এবার আজকে মানে টাইমও ছিল না সেই মুহূর্তে, ওনারা বলছিল 8টার পরে চেঞ্জ করা যাবে না, তখন 8:30 বেজে গেছিলো। তাই অনেক রিকোয়েস্ট করে সেই প্যান্টটা চেঞ্জ করে নিয়ে চলে এসেছিলাম। এখন সকাল ঠিক 11:30টার মতো বাজে, এই জাস্ট একটু পরেই দুপুর হয়ে যাবে। আর ছাদে একদম প্রচণ্ড পরিমাণে রোদ, মানে টিকা বড় দায় হয়ে গেছে। তোমার দাদাভাই তো বারবার ফোন করছে, ওর শরীরটা এত খারাপ, তার মধ্যে এই যে রোদ্রে কাজ করতে হয়, একদমই রোদ্রের মধ্যে কাজ করতে হয়, মানে শরীরের কিছু থাকে না বলতে পারো। সারা দিন একদম ভিজা গায়ে গরমের মধ্যে কাজ করলে শরীর খারাপ তো হবেই, তাছাড়াও যে পেটের একটু প্রবলেম নিয়ে ভুগছে। তো চলে এসেছি ছাদে, প্রচুর জামা কাপড় কাচাকুচি হয়েছে। গতকাল গেছিলাম একটা জায়গায়, মানে দিদি বাড়িতে গেছিলাম, সেখানে একটা অনুষ্ঠান ছিল, তোমরা তো ভিডিওতে কিছুটা দেখতেই পেয়েছো। তো সেখান থেকে ফিরেছি আমরা রাত 9টা 9:30টার দিকে। আর সেই জামা কাপড়গুলো আজকে সব কাচাকুচি করেছি, এখন মেলবো। এই রোদ্রের মধ্যে না মেললে সারাটা দিন যতটুকু শুকায় আর কি। একটু লেট হয়ে গেল, মাম্মা ঘুমিয়েছিল, ওকে সকালবেলা তুলে ফ্রেশ করিয়ে খাবার খাইয়ে একটু ঘুম পাড়িয়েছিলাম। সকাল থেকে কারেন্ট ছিল না, জাস্ট কারেন্ট আসলো আর তখনই মানে তার একটু পরেই ঘুম থেকে উঠেছে। তো ওকে ঠাম্মির কাছে দিয়ে আমি জামা কাপড়গুলো কেচে নিয়ে ছাদে আসলাম, প্রচণ্ড হাঁপিয়ে গেছি। তার মধ্যে কিছু থালা বাসনও ছিল কলতলায়, সেগুলো মাজা ধোয়া করলাম আর নিজেরা খেয়েছি। তারপর মাম্মার সব থালা বাসন
তো এইটুকু কাজ করতে গিয়ে বাইরে এতটা কষ্ট হয়ে যায়, তাই ভাবি ঘরে বসে বসে যে তোমার দাদু ভাইয়ের ঠিক কতটা কষ্ট হয়, মানে ছেলেরা, শুধু ওর না, ছেলেরা বাইরে যারা কাজ করে রোদ্রে গরমে তাদের ঠিক কতটা কষ্ট হয়। আর ভাদ্র মাসের গরম তো সহ্য করা দেয়। তো চলো ঝটপট জামা কাপড়গুলো মেলে দিই। আগের কিছু জামা কাপড় রয়েছে সেগুলো তুলবো, আর এখন যেগুলো কাচলাম সেগুলো সব মেলে দিই। আর ওই এসির মেশিনটার ওপরে জাস্ট একটু ঢাকা দেওয়া রাখতে হয়, নাহলে এত গরম। একটু গাছপালা নেই আশেপাশে আছে, কিন্তু এই জায়গাটা খুব গরম। বাবা কথা বলতে পারছি না। তো চলো ঝটপট জামা কাপড়গুলো মেলে আগে একটু ঘরে যাই, মেয়েকে নেবো। ও ওইদিকে একটু ঝামেলা শুরু করে দিয়েছে, ওকেও স্নান করাবো। চলো। দাও মা চুল টেনে দাও, চুল টেনে দাও বাবা, চুল টেনে দাও, চুল। ওর পায়ের উপর যাচ্ছ কেন? ওর বিরক্ত লাগছে। এখন খাওয়া দাওয়া করতে বসবো। সবার তো মোটামুটি খাওয়া দাওয়া হয়েই গেছে, আজকে আমার একটু লেট হয়ে গেল। আর কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। এই যে 2 রকমের সিদ্ধ রয়েছে, কাঁচকলা ভাজা, বেগুন ভাজা, আর এখানে রয়েছে কলাইয়ের ডাল, যেটা তোমাদের দাদাভাই একদমই খায় না, কিন্তু আমরা সবাই খাই। আর ওর জন্য সকালবেলা ওই আলু দিয়ে একটু সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি মতো রান্না হয়েছিল। আর আজকে ছিল শনিবার, সেই জন্য সব নিরামিষ আইটেম। তো এই যে এখানে ভাত নিয়ে বসে পড়েছি। এখন ঝটপট খাওয়া দাওয়াটা করে মামাকে আবার স্নান করাতে হবে। তুমি কি নিয়ে বসেছো এগুলো? ওরে বাবা, দেখো বলছি বলে আবার আমাকে ধমকাচ্ছে, দেখেছো? সাজুগুজোর সব ঝুড়ি নিয়ে বসেছে, দেখো অবস্থা। এই যে এখান থেকে সব কিছু নামিয়েছে। ওই দেখো বিছানার অবস্থা, দেখো চুল বেঁধেছে, ক্লিপ লাগিয়েছে। আজকে প্রথমবার মামার চুল বেঁধে দিলাম। চুল তো ধরাই যায় না, তাও একটু ইচ্ছে হলো ঝুঁটি বাঁধি। মেয়ে মানুষের এটাই তো, তাই না? সাজগোজ করাবো সুন্দর করে, সবসময় সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবো। কিন্তু এই যে ছোট বাচ্চা তো, ও তো আর বোঝে না, সব সময় হাতটা চলেই চলে যায়, টেনে খুলে ফেলতে চায়। অনেক কষ্টে ওকে ভুলিয়ে ভালিয়ে ওইটুকু করতে পেরেছি। আর দেখো চারিদিকে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। ফ্যানটা চালিয়ে দিই মা, ফ্যান চালিয়ে দিই। হ্যাঁ ইয়েস, ওটা মুখে দেয় না, ওটা চুলে লাগাতে হয়। ছাড়ো,